আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধু মহোদয়গণ, কবি সাহিত্যিক মহোদয়গণ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমার আলোচনার বিষয় হলো কবিতার ছন্দ নিয়ে আলোচনা, পর্ব 1। এ নিয়েই আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, একের পর এক কবিতার ছন্দ নিয়ে এ বিষয় নিয়ে আলোকপাত করব যতটুকু আমার এ বিষয়ে জ্ঞান আছে ততটুকু দিয়ে। তো আসলে কবিতার ছন্দ নিয়ে আলোচনা করার শুরুতে ছন্দের ছন্দ কি এ বিষয় নিয়ে একটু জানা দরকার। ছন্দ কি এ বিষয় নিয়ে গত পর্বে কিছু আলোচনা করেছি। অতিথিয় ছন্দ কি এ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, তাই এখানে বিস্তৃত আলোচনা করব না। ছন্দ নিয়ে আমাদের যে সংখ্যা, ভয়ভীতি, এ নিয়ে কিছুটা কাজ করব, এ নিয়ে কিছুটা আলোচনা করব। ছন্দ নিয়ে কেন আমাদের এত সংখ্যা, ভয়ভীতি, আমরা কেন ছন্দকে ভয় পাই, আর ছন্দের কথা শুনলে বা কেন আমরা অনেকে রেগে যাই, ক্রুদ্ধ হয়ে যাই, এর কারণটি কি? আসলে ছন্দ বিষয়টি আমাদের কিছু সংখ্যক কবি সাহিত্যিক মহোদয়গণ ছন্দের কথা শুনলেই অনেকে আতঙ্কিত হয়ে যায়, বা অনেকে ক্রুদ্ধ হয়ে যায়, বা অনেকে বিভিন্ন মন্তব্য পেশ করে, প্রদান করে। আসলে এই ছন্দ কি এত কঠিন? ছন্দ কি সহজবোধ্য কিছু নয়? কেন ছন্দের প্রতি অনেকের এত অনীহা, এত আক্রোশ? আসলে এই ছন্দটা কি? কেন আমাদের এত আক্রোশ? এই বিষয়টি নিয়ে যদি কিছু আলোচনা করি, তাহলে হয়তো অনেকের এই ছন্দের প্রতি যে আক্রোশ, অনীহা, এ বিষয়টি থাকবে না। এখন যদি বলা হয় একটি কবিতার মাঝে ছন্দই হচ্ছে, ছন্দ ছাড়া কবিতা হয় না, ছন্দ ছাড়া কবিতা নির্মাণ করা সম্ভব নয়, তাহলে অনেকেই আরো রাগান্বিত, ক্রুদ্ধ হয়ে যাবে যে এ আবার কেমন কথা। আসলেই তাই, ছন্দ হচ্ছে কবিতার মূল, ছন্দ ছাড়া কবিতা হয় না, ছন্দ হচ্ছে কবিতার প্রাণ, প্রাণ ছাড়া যেমন মানুষের অস্তিত্ব ঠিক থাকে না, তেমনি কবিতার মাঝে ছন্দ ছাড়া কবিতার অস্তিত্ব ঠিক থাকে না। কবিতা কবিতা হিসাবে গণ্য হয় না। ছন্দ আছে, কবিতা আছে, ছন্দ নেই, কবিতা নেই। তাহলে এই ছন্দ যদি কবিতার প্রাণ, কবিতার মূল হয়ে থাকে, তাহলে ছন্দকে নিয়ে আমাদের কেন এত বিদ্বেষ, কেন আমার কেন আমাদের এত হীনমন্যতা? তাহলে এর উপায় কি, এর সমাধান কি? যদি কবিতা শাস্ত্রে ছন্দকেই আমরা কবিতার মূল ভেবে থাকি, ছন্দকে কবিতার প্রাণ ভেবে থাকি, তাহলে
এই ছন্দ নিয়ে যারা তাদের তাহলে কি অবস্থা হবে? তাহলে এখন তাদের সেই ক্ষিন্নতা আচরণ বা তাদের সেই বিদ্বেষমুখী আচরণ, তাহলে তারা কোথায় যাবে? তাদের জবাব কি হবে? বা তারা কোন দিকে ঢলে যাবে? তো আসলেই যে আমি মনে করি ছন্দ কি, তারা এই বিষয়টি সঠিকভাবে বুঝে না। যার কারণে তারা ছন্দ নিয়ে বিদ্বেষ শুরু করেছে। ছন্দকে নিয়ে তারা শঙ্কা বোধ করছে। ছন্দের কথা শুনলে তারা রাগান্বিত, ভীত হয়ে যাচ্ছে। আসলে তারা ছন্দকে এটি সঠিকটি বুঝে না। ছন্দ নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে। তো এখানে আমি ছন্দর যে বিষয়টি, যে এটি এমন একটি বিষয়, ছন্দ এমন একটি বিষয় যার চোখে দেখা যায় না, যা অনুভব করা যায়, যা স্পর্শ করা যায় না, যা হৃদয়ে ছুঁয়ে যায়। তো এখানে যে একটি বিষয় যেটা পেলাম, যে ছন্দ এমন একটি বিষয় যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়, যা স্পর্শ করা যায় না, যা হৃদয়ে ছুঁয়ে যায়। ছন্দ এমন একটি বিষয়। তাহলে এর যে গতিবিধি কি, এর লক্ষ্য উদ্দেশ্য কি? এর গতিবিধি, এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুরেলা এবং শ্রুতি মধুর করা, মিষ্টি জাতীয় করা, তৃপ্ত বোধ দেওয়া, আনন্দ বোধ করা, আনন্দিত করা, এগুলি হচ্ছে ছন্দের মূল লক্ষ্য উদ্দেশ্য। যে আসলে আমরা কথায় কথায় বলি না যে আমার কথার মাঝে ছন্দ আছে। আসলে এই কথাটি কেন, এই কথাটি কেন আসে তা জানেন? এই কথাটি আসার উদ্দেশ্য হচ্ছে, এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই ব্যক্তির কথা শুনে সে আকৃষ্ট হয়েছে, সে আনন্দিত বোধ করেছে, সে তৃপ্ত বোধ করেছে। যার কারণে সেই ব্যক্তি বলছে যে তোমার কথার মধ্যে ছন্দ আছে। তাহলে এই ছন্দের যে বিষয়টি হচ্ছে কি, একজনকে আনন্দিত করা, একজনকে খুশি করা, একজনকে তৃপ্ত দেওয়া। যদি তৃপ্ততা পেয়ে যায় কারো কথা শুনে, যদি কেউ আনন্দিত পেয়ে যায় কারো কথা শুনে, যদি কেউ খুশি হয়ে যায় কারো কথা শুনে, তাহলেই না বলে যে তোমার কথার মাঝে ছন্দ আছে, তোমার কথার মাঝে তাল আছে। এই ধরনের কথা বলে না, যে তোমার কথার মাঝে তাল লয় আছে, তোমার কথার মাঝে ছন্দ আছে, তোমার কথার মাঝে মধুমাখা জাদু আছে। এই কথাগুলো বরণ বলার কারণ হচ্ছে কি, যে ওই ব্যক্তির কথা শুনে সে মুগ্ধ হয়েছে। যার কারণে তার মন থেকে এমন একটি আশীর্বাদ বাহির হয়েছে, এমন একটি দোয়া বাহির হয়েছে যে তোমার কথার মাঝে ছন্দ আছে। তো আসলে যে মূল বিষয়টি হচ্ছে কি, ছন্দ মানে যে কঠিন নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট রীতিনীতি, কলা কৌশল, নির্দিষ্ট মাত্রা আসলে এগুলো কিছু না। ছন্দ মানে এগুলো নয়। এগুলো মানুষ একটি নিয়মের মধ্যে ফেলে মানুষ ছন্দকে কঠিন করে ফেলেছে, এটাই। আসলে এই যে একটু আগে বললাম যে তোমার কথার মধ্যে ছন্দ আছে। তো এই যে ছন্দ, যে মানে একটি আকৃষ্ট বোধ হওয়া, যে আনন্দিত হওয়া বা তৃপ্ত পাওয়া। যদি কারো কথার মাঝে কোনো ব্যক্তি আনন্দিত পায়, তৃপ্ত পায়, খুশি হয়, তাহলে সেই ব্যক্তি বলে যে তোমার কথার মাঝে ছন্দ আছে। এখন এই কথাগুলো দেখা যাচ্ছে কি, যে একটি
যদি কবিতার হিসাবে ধরি, তাহলে দেখা যাচ্ছে কি এগুলির মধ্যে নির্দিষ্ট মাত্রা মিল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নির্দিষ্ট নিয়ম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নির্দিষ্ট অন্তর্মিল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো এই ধরনের অনেক কিছুই থাকে যে, যে ব্যক্তি কথা বলেছে যে তোমার কথার মধ্যে ছন্দ আছে, সে কি নির্দিষ্ট মাত্রা গণে দেখেছে যে তার যে কবিতার বাক্যটি বা কবিতার মানে মতো যে সে পংক্তি বা স্বর অনুসরণ করলো, তার কাছে তৃপ্তি লাগলো, তখন কি তার সেই কথাগুলোর কি মাত্রা গণেছে? বা অথবা সে কি কখনো কোনো নিয়মের মধ্যে চালিয়ে মানে দাঁড় করিয়েছে যে এটা অক্রবৃত্ত নিয়মের মধ্যে পড়ছে, না স্বরবৃত্ত নিয়মের মধ্যে পড়ছে, না মাত্রা মৃত্যু নিয়মের মধ্যে পড়ছে? এমনকি সেই ব্যক্তি ভেবে মানে তৈরি মানে নির্বাচন করে দেখেছে যে তার মাত্রাগুলো কবিতার মাত্রাগুলো মাত্রাগুলো ৬-৮ বা ৬-৬ বা ৪-৪, ৪-২ এই ধরনের মিলছে কি মিলছে না সে কি এগুলি গণিয়ে দেখেছে? না, কখনো দেখেনি। সে মাত্রা গুনিয়ে দেখে নাই। সে আপনার নির্দিষ্ট নিয়মকানুন কলাকৌশলও বিচার করে দেখে নাই। সে নির্দিষ্ট রীতিনীতি নিয়মকানুনও দেখে নাই। না দেখেই সে বলেছে যে তোমার কথার মাঝে ছন্দ আছে। আসলে তার এই কথাটি, তার এই কবিতার চরণটি বা তার এই কবিতার বাক্যটি তার হৃদয়ে দোলা দিয়েছে। তার হৃদয়ের অনুভূতিকে জাগিয়ে তুলেছে। তার হৃদয়কে নাড়িয়ে তুলেছে। যে এমন কথা বলছে, এগুলো তার হৃদয় থেকে ফুটে উঠেছে। তার হৃদয় জাগিয়ে তুলেছে বা অথবা তার হৃদয় নাড়িয়ে তুলেছে বা তার হৃদয়ের মাঝে অনুভূতির আবেগ জাগ্রত হয়েছে। যার কারণে সেই ব্যক্তি বলেছে, তোমার কথার মাঝে ছন্দ আছে। তো আসলেই ছন্দ বিষয়টি পরিষ্কার যে এমন কিছু বাক্য বলা, এমন কিছু কবিতা হিসাবে ধরলে কবিতার পদ পংক্তি বা চরণ বা একটি কবিতা বা একটি স্তবক যে বলা বা লেখা যে এই এমন একটি কবিতার চরণ বা কবিতা লেখা যে এই কবিতা যাতে কাউকে তৃপ্তি দেয়, আনন্দ দেয়, উল্লাসিত করে, খুশি হয়। তাহলে যদি এই কবিতা কাউকে আনন্দিত করে, খুশি করে বা চিন্তা বোধ করায়, চিন্তা জাগ্রত শক্তি বৃদ্ধি করায়, তাহলে যে এই কবিতার মাঝে যে একটা কিছু আছে, এই একটা কিছু কি? যে জিত তাকে আনন্দিত করতেছে বা উল্লাসিত করতেছে বা তৃপ্তি বোধ করতেছে বা জ্ঞানের শহরে আহ, উম, উড়িয়ে দিচ্ছে, তুলিয়ে দিচ্ছে, তাহলে এর মধ্যে একটা কিছু আছে। এই একটা কিছু কি? ওই একটা কিছু আছে ছন্দ। এই ছন্দ আকৃষ্ট করতে পারছে, তার কথাগুলো এমন ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছে যে এই কথাগুলো পড়ে বা আবৃত্তি করে বা আবৃত্তি শুনে অপর একজন যে ব্যক্তি শ্রদ্ধা বা পাঠক আনন্দিত হয়েছে, তৃপ্তা বোধ করেছে, খুশি হয়েছে। যার কারণে বলছে যে তোমার কথার মাঝে ছন্দ আছে। তো ছন্দের যে মূল বিষয়টি, যে মূল যে কাঠামোটি, যে এখানে যে এমন কিছু বাক্য বা কবিতার পদ পংক্তি চরণ আবৃত্তি করা বা উচ্চারণ করা, যার মাঝে পাঠক বা শ্রোতা তৃপ্তি পায়, আনন্দিত হয়, খুশি হয়। এই আনন্দিত, খুশি বা তৃপ্তা যদি হয়ে যায়, তাহলেই যে বুঝতে হবে যে তার কথার মাঝে বা সেই ব্যক্তি, যে ব্যক্তি শুনেছে সেই ব্যক্তি বলবে যে তার কথার মাঝে ছন্দ আছে। এই কারণেই তো যে এই ছন্দের যে উৎপত্তি, এটি এমন একটি বিষয়
যা খুশিকর বিষয়, যা তৃপ্তিদায়ক বিষয়, যা আনন্দদায়ক বিষয়, যা জ্ঞানদায়ক বিষয়, যা চিন্তাশীল বিষয়, যে এই বিষয়গুলো, এই কাঠামোগুলো যদি কারো কবিতার মাঝে থাকে, আর সেই কবিতা পড়ে যদি কেউ আপনার আনন্দিত বা চিন্তিত বা জ্ঞানের সাগরে হারিয়ে যায় বা সুখের সাগরে হারিয়ে যায়, তাহলে যে বুঝতে হবে ওই কবিতার মাঝে, ওই চরণের মাঝে, ওই কথার মাঝে ছন্দ আছে। এই যে আমরা যারা ছন্দকে একেবারে নৃত্যের মতো, যে এই কম বেশি যে সমান সমান নৃত্যের মতো দাঁড় করিয়ে নিয়েছি, যে একটু আঁকা বাঁকা হলে ছন্দ হবে না। আসলে এটা ভুল। এগুলো ভুল, এগুলো তাদের বিশ্লেষণের অভাব। যে ছন্দ নৃত্যই নয়, নৃত্যের মতো যে ওজনের সমপরিমাণ, যে কথার সমপরিমাণ, যে নিয়ম কাঠামোর সমপরিমাণ, যেটা থাকতেই হবে। আসলে এগুলো নয়। ছন্দ মানে এমনটি নয় যে এখানে নির্দিষ্ট নিয়ম থাকতেই হবে, নির্দিষ্ট মাত্রা মিল থাকতেই হবে, নির্দিষ্ট নিয়ম কানুন কলা কৌশল থাকতে হবে, তাহলেই ছন্দ হবে। আর তাহা না হলে ছন্দ হবে না। এগুলো আসলে নয়। এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, মানুষদেরকে বিভ্রান্তর মাঝে ফেলে দেওয়া, মানুষদেরকে বিভ্রান্তের মাঝে নিমজ্জিত করা। আসলে ছন্দ এমনটি নয়, এত কঠিন নয়। সাহিত্য হচ্ছে কি সহজ। সাহিত্যের সকল শাখা হচ্ছে সহজ। সহজভাবে মনের অনুভূতিকে, মনের ভাবনাকেই প্রকাশ করার হচ্ছে সাহিত্যের প্রধান কাজ। যদি সাহিত্য কঠিনই হতো, তাহলে আমাদের যারা আছে, অনেক আছে, যে এই সাহিত্য জগতে যে বা তারা এই প্রাতিষ্ঠানিক যে শিক্ষার জগতে তারা নগণ্য। তাদের এমনও আছে যে এমনও কবি সাহিত্যিক, ছান্দসিক এই ধরনের যারাই আছে, বা গবেষক এই ধরনের ছন্দ নিয়ে, সাহিত্য শাখা নিয়ে, যে তারা স্কুলের বারান্দাও যায় না। আর যদি অনেক স্কুলের বারান্দা গিয়েছে, তাদের ওইভাবে প্রাতিষ্ঠানিক উচ্চ সনদ তাদের কারো নেই। তারা আজকে অনেক ঊর্ধ্বে গিয়েছে, বা তাদের সেই মানে যে মূলক যে লেখাগুলো, কবিতা, প্রবন্ধ, গল্প, আজ আমাদের বাংলা সাহিত্যের অনেক ঊর্ধ্বে স্থান লাভ করেছে। তাহলে কেন? যদি এই সাহিত্য জগৎটা এত কঠিন হতো, তাহলে ওই সকল ব্যক্তিরা তো এগুলো আয়ত্ত করতে পারতো না। মানে কঠিন কিছু রচনা করতে গেলে, কঠিন কিছু লিখতে গেলে কিছু বিদ্যার দরকার হয়। বিদ্যা ছাড়া এগুলো লেখা প্রয়োজন নয়। আর বিদ্যার যেহেতু মূল সূত্র আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের অনেকেরই নাই। তারপরেও তারা সাহিত্য জগতে অনেক ঊর্ধ্বে গিয়েছে। তাই সাহিত্য অত কঠিন নয়, যে কঠিনটা আমরা অনেকে বানিয়ে নিয়েছি নিজেদের মতো করে। আসলে এইভাবে এত কঠিন সাহিত্য জগৎ নয়, এত কঠিন সাহিত্য জগৎ হতে পারে না। তাই যে আমরা আমাদের নিজ মতো, নিজের সুবিধা মতো, বা অন্য যাতে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা হতে না পারে, বা অনেকে যাতে আমাকে স্যার স্যার বলে, আমাকে গুরু গুরু বলে, যে যে এই ধরনের আমাদের চিন্তা চেতনা থেকেই আমরা সাহিত্যকে এত কঠিন করে নিয়েছি, যে সাহিত্য শুধু ওই সকল ব্যক্তিদের পৈতৃক সম্পত্তি, বা ওদের বাপ দাদাদের মানে আহ, যে অংশীদারিত্বহীন ছাড়াই আপনাদের যেমন যে একক মালিকানা, যে একক ভাবেই তারাই থাকবে, আর কেউ থাকবে না। আসলে এই এই এত কিছু কঠিন নয়। যত
কঠিন আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। সাহিত্য শাখার সকল নিয়ম কানুন অনেক সহজ। এখানে যে স- সহজলভ্য, এখানে মনের আবেগ অনুভূতি সাথে খেলা, মনের ভাব বিনাশের সাথে খেলা। এখানে যে মনের যে চিন্তা চেতনা আসে, যে মনের মধ্যে যে কথাগুলো ভাবের বিনিময়ে, দুঃখ যাতনার বিনিময়ে বা সুখ বেদনার বিনিময়ে যে কথাগুলো মনের অনুভূতি থেকে উদয় হয়, সেই কথাগুলোই প্রকাশ করার নামই হচ্ছে একটি সাহিত্য। এই সাহিত্যের মাঝে এইগুলো কেউ প্রবন্ধ আকারে উপস্থাপন করতে পারে, কেউ কবিতা আকারে উপস্থাপন করতে পারে, কেউ গল্প আকারে উপস্থাপন করতে পারে, কেউ উপন্যাস আকারে উপস্থাপন করতে পারে। যার যেটি সহজলভ্য, সূত্র জানা আছে, টেকনিক জানা আছে, আ মানে আপনার কলা কৌশল জানা আছে, সে সেভাবেই করে। দেখা যাচ্ছে কেউ প্রবন্ধ লেখতে খুবই পারদর্শী। সে প্রবন্ধের মাধ্যমে তার মনের যাবতীয় কথাগুলো উপস্থাপন করে। সে প্রবন্ধের মাধ্যমে তার মনের যাবতীয় কথাগুলো উপস্থাপন করতেছে। কেউ উপন্যাস লেখার ক্ষেত্রে পারদর্শী। সে তার উপন্যাসের মাধ্যমে মনের সকল কথাগুলো ফুটিয়ে তুলছে। সে উপন্যাসের মাধ্যমে প্রকাশ করে। কেউ গল্পের মাধ্যমে খুবই পারদর্শী। সে তার মনের কথাগুলো গল্পের মাধ্যমেও সুন্দরভাবে উপস্থাপন করতেছে। সে গল্পের মাধ্যমে তার মনের কথাগুলো, আবার কেউ তার মনের কথাগুলো কবিতা আকারে উপস্থাপন করতেছে। সে কবিতা আকারে উপস্থাপন করছে। আবার অনেকে আছে, কেউ ছড়ার আকারে তার মনের কথাগুলো ছড়া আকারে উপস্থাপন করতেছে। সে ছড়া আকারে উপস্থাপন করছে। অনেকে আবার আছে স্মৃতিকথা হিসাবে তার মনের কথাগুলো উপস্থাপন করছে। সে স্মৃতিকথা হিসাবে উপস্থাপন করছে। এভাবে সাহিত্যে আরো কিন্তু অনেক শাখা সৃষ্টি হয়েছে, যে এখানে মূল বিষয় হচ্ছে মনের ভাব বিনাশ, মনের আবেগ অনুভূতি। এই সাহিত্য জগৎ এত কঠিন নয়। এই কঠিনগুলো আমরাই, আমাদের মতো কিছু ব্যক্তি মহোদয়গণ, তারা কঠিন করে নিয়েছে। আর তাদের কঠিনের কারণে আজ আমাদের সাহিত্য জগতের প্রায় মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তো যাই হোক, আলোচনা চলছিল ছন্দ নিয়ে। তো ছন্দ এতটা কঠিন নয় যে নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট রীতিনীতি কাঠামো নির্দিষ্টভাবে থাকতে হবে, এইগুলো কিছুই নয়। ছন্দটা এতটা কঠিন নয়। যতটা কঠিন আমরা ভেবে নিই। ছন্দ হচ্ছে সহজ, যেখানে আনন্দদায়ক হতে পারে। আপনি এমন একটি কথা বললেন, আপনি এমন একটি কবিতা আবৃত্তি করলেন, যেখানে মানুষ আনন্দ পেতে পারে, মানুষ তৃপ্তি পেতে পারে, যেখানে মানুষ কিছু জ্ঞান উপদেশ পেতে পারে। এগুলি হচ্ছে ছন্দ, যা মানুষকে জাগিয়ে তোলে, যা মানুষের হৃদয় নাড়িয়ে তোলে, যা মানুষের মাঝে ভাবের ভাবের যে একটি বহিঃপ্রকাশ ঘটায়। এগুলো হচ্ছে ছন্দ। এই ধরনের রীতিনীতিকে ছন্দ বলে। তবে হ্যাঁ, ছন্দের কিছু আমাদের ২ টি একটি ধারা আছে। একটি হচ্ছে গদ্য ছন্দ, একটি হচ্ছে পদ্য ছন্দ। তো আমাদের যে এই একটা বিষয়, যে আমরা গদ্য ছন্দ এবং পদ্য ছন্দ, এটিকে আমরা কিভাবে দেখবো? বা এটি আমার এটার মানে রূপরেখা কি? এর মানে বিভেদ কি? তাহলে আমাদের এখানে একটি বিষয় করতে হবে, যে পদ্মছন্দ হচ্ছে একটি গাণিতিক সিস্টেম, একটি নির্দিষ্ট, এখানে যে গাণিতিক যেমন নির্দিষ্ট সূত্রে মিলিয়ে দেয়, তেমনি আমার এই পদ্মছন্দটা একটা নির্দিষ্ট সূত্রে মিলিয়ে দেয়। এটা সূত্রে মিলাতে হয়। তো এটার ক্ষেত্রে পদ্মছন্দের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট মাত্রা মিলের প্রয়োজন আছে, নির্দিষ্ট অন্তমিলের প্রয়োজন আছে, নির্দিষ্ট নিয়ম কানুন কলা কৌশলের প্রয়োজন আছে। আর যখন আমরা পদ্ম ছন্দে যাব, তখন আমাদের এই নির্দিষ্ট মাত্রা মিলের কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট নিয়ম কানুনের কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট রীতিনীতি গঠনের কোনো প্রয়োজন নেই। এটি আমরা আমাদের ইচ্ছা মতো, স্বাধীন মতো আমরা এটি মন থেকে যে কথাগুলো প্রকাশ পাবে,
সেই কথাগুলো আমরা উপস্থাপন করব। এটি হচ্ছে আমাদের গদ্য। তো এখানে যেহেতু ছন্দের ২ টি নিয়ম আছে, একটি গদ্য ছন্দ, একটি পদ্য ছন্দ, একটি গদ্য রীতি, একটি পদ্য রীতি। যে এই যে কবিতার ক্ষেত্রে দেখছেন যে এটা গদ্য ছন্দে হোক আর পদ্য ছন্দে হোক। কিন্তু গদ্য রীতি আর পদ্য রীতি হোক, ছন্দ আছে। কোন কবিতা ছন্দ ছাড়া গঠিত হয় না। সকল কবিতার মাঝে ছন্দ আছে। ছন্দ নেই, কবিতা নেই। ছন্দ আছে, কবিতা আছে। সে কারণেই তো ছন্দকে আমরা কবিতার প্রাণ বলে থাকি। সে কারণেতে ছন্দই হচ্ছে কবিতার প্রাণ। ছন্দই হচ্ছে কবিতার মূল কাঠামো। যদি যেমন মানুষের মাঝে যদি প্রাণ না থাকে, যেমন মানুষের অস্তিত্ব ঠিক থাকে না, মানুষটি মানুষের কোনো মূল্য থাকে না, মানুষটি নিঃশেষ হয়ে যায়, তেমনি কবিতার মাঝে যদি ছন্দ না থাকে তাহলে সেই কবিতা ঠিক থাকে না। কবিতার অস্তিত্ব বিলীন হয়ে যায়, কবিতাটি নষ্ট হয়ে যায়, কবিতার কোনো মূল্য থাকে না। তো এই যে এটি কেন, এটি মানেই কি যে নির্দিষ্ট কাঠামো? না, এখানে ২ টি নিয়ম আছে। একটি নির্দিষ্ট কাঠামো আছে, একটি অনির্দিষ্ট কাঠামো আছে। একটি নির্দিষ্ট নিয়ম আছে, একটি অনির্দিষ্ট নিয়ম আছে। একটি নির্দিষ্ট মাত্রা আছে, অনির্দিষ্ট মাত্রা আছে। আপনার যেটি পছন্দ হয়, আপনার যে রীতি পছন্দ হয়, যে ছন্দ পছন্দ হয়, আপনি উন্মুক্তভাবে রচনা করতে চান, করেন, সমস্যা নেই। এখানে আপনাকে কেউ বাধা দেবে না। আপনি মানে বাঁধনের মধ্যে থাকতে চান, থাকতে চান। এখানে আপনাকে কেউ বাধা দেবে না। আপনি যদি আবদ্ধ হয়ে কোনো কিছু রচনা করতে চান, করেন। এখানে কেউ আপনাকে বাধা দেবে না। আপনি যদি উন্মুক্ত হয়ে কোনো কিছু রচনা করছেন, করেন, সমস্যা নেই। এখানে কেউ বাধা দেবে না। এখানে স্বাধীনতা, মানে কবির মনের স্বাধীনতা। সে আবদ্ধ জীবনও নিতে পারে, সে স্বাধীন জীবনও নিতে পারে। এটি তার ইচ্ছার স্বাধীনতা। তাই আসলেই আমরা অনেকেই এই ছন্দকে অনেক কঠিনভাবে নিয়েছি। আমি অনেক প্রোগ্রামে গিয়েছি। যখন ছন্দের কথা বলে বা ছন্দের কথা কেউ বলে, অনেক, অনেক কবি সাহিত্যিক তারা রাগে ক্ষিপ্ত হয়ে যায়। ছন্দ কি? ছন্দ সেই আপনার মধ্যযুগের ব্যাপার স্যাপার। এটি মধ্যযুগে ছিল। এটি প্রথম যুগে ছিল না, এটি আধুনিক যুগে থাকতে পারে না। এটি মধ্যযুগে ছিল, মধ্যযুগে শেষ হয়ে গেছে। আসলেই এগুলো হচ্ছে বিশ্লেষণের অভাব। বিশ্লেষণের অভাব থাকার কারণে আমরা এমন কথা, যদি আমাদের বিশ্লেষণ সঠিক হয় তাহলে আমরা এমন কথা বলতে পারি। ছন্দ আমাদের কথার মাঝে ছন্দ। কিন্তু বলে না মানুষ যে প্রত্যেকটি বস্তুই ছন্দের তালে তালে গড়ে। আমাদের অনেকেই বলে পৃথিবী ঘোরে ছন্দের তালে, মানুষের হৃৎপিণ্ড ঘোরে ছন্দের তালে, ঘড়ির কাঁটা ঘোরে ছন্দের তালে। এভাবেই পৃথিবীতে যত কিছুই জীব পদার্থ আছে, এগুলোই সবই ঘোরে ছন্দের তালে। মানুষের এগুলি কথা। এই যে দেখেন, যদি ছন্দের তালে না ঘোরে তাহলে কি হবে? যেমন ঘড়ির কাঁটা টিক, 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 মানে উনি বিরামহীনভাবে একই মতনই উনি একটি তালেই ঘুরছে। যে উনার পদযান একই মত। তো মানুষের হৃৎপিণ্ডটাও একই। যখন মানুষের হৃৎপিণ্ড থেমে যাবে তখন কিন্তু মানুষটা বাঁচবে না। সে মানুষটি মরে যাবে। তেমনি ঘড়ি যদি তার ঘড়ির কাঁটা থামা বন্ধ হয়ে যায়, সে ঘড়িটি নষ্ট হয়ে যায়। এমনি ভাবে যদি পৃথিবী যেভাবে ঘুরতেছে, সূর্য যেভাবে ঘুরতেছে, চন্দ্র যেভাবে ঘুরতেছে, এভাবে পৃথিবীতে যত গ্রহ আছে, গ্রহ নক্ষত্র যত কিছুই আছে, তারা তাদের আপন গতিতে ঘুরতেছে। তাদের আপন গতিতে, আপন কক্ষপথে তারা নির্দিষ্টভাবে ঘূর্ণয়মান। তো এই যে এগুলো যদি থেমে যায়, তাহলে এদের তো অবস্থা, সকলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বা একের পর এক তখন ধ্বংস হয়ে যাবে। যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয়, তাহলে এই আরেকটি উপগ্রহের সাথে তার ধাক্কা লাগবে, গ্রহের সাথে ধাক্কা লাগবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে আমাদের যারা বিজ্ঞানীরা বা যারা আমাদের পূর্ব জ্ঞানীরা যে বলে পৃথিবীর সকল কিছুই ঘোরে ছন্দের। তো আসলেই হ্যাঁ,
তবে এই ছন্দের একটি লিমিট আছে। তো এই যে সকল বিষয়ের ছন্দ কিন্তু এক নয়। প্রত্যেকটি জিনিসের ছন্দের তালে করে এটা অবশ্যই ঠিক। কিন্তু সকল বিষয়ের ছন্দ এক। কেন এক নয়? যদি আমাদের কবিতার ছন্দের কথা বলি, যেমন আমরা কবিতা আবৃত্তি করতে যাই, যেমন ঘড়ির কাঁটা এক নিমিষে একাধারে তার কোনো বিরাম নেই। সে ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। মানব মানবদেহের হৃৎপিণ্ড একাধারেই ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। এমনি যদি আমরা কবিতার যে আমরা কবিতা আবৃত্তি করছি, এটিও তো ছন্দের তালে চলছে। এখন যদি আমরা ওই বিরামহীনভাবে আবৃত্তি করে যাই, তাহলে কি আমাদের অর্থটা ঠিক থাকবে? না আমাদের অর্থচ্যুত হয়ে যাবে? ই হ্যাঁ? অবশ্যই বলবেন যে না বিরামহীনভাবে কবিতা আবৃত্তি করা যাবে না। মাঝে, মাঝে থামতে হবে। এই যে মাঝে, মাঝে থামা বা এর মাঝে ভঙ্গি দেওয়া, এটির যে মানে মানে পড়ার যে একটা কলা কৌশল, এই যে মাঝে, মাঝে থামা, মাঝে, মাঝে আপনার একটু ভঙ্গিমা করা, এগুলি হচ্ছে কবিতার যে ওই যদি সে ঘড়ির কাঁটার মতো ঘোরে, তাহলে তো কবিতার অর্থ ঠিক থাকবে না। অর্থ ত্রুটিবিচ্যুত হয়ে যাবে, এটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। অর্থের মাঝে কোনো থাকবে না। আর মানুষের মাঝেও একটা খারাপ লাগবে। যখন কেউ মানে বিরামহীন আবৃত্তি করতে যাবে তখন যারা শ্রোতা আছে তারাও মানে একটু অমনোযোগী হয়ে যাবে। তারাও বিরক্ত বোধ করবে। তাহলে কবিতার ক্ষেত্রে কি? যে এর মাঝে, মাঝে কবিতার মাঝে, মাঝে থামাটাই হচ্ছে এক প্রকার ছন্দ। তাই কিছু, কিছু মানে ছান্দসিক বলেছে যে কবিতার মাঝে থামাটাই ছন্দ। যদিও আরো অনেকগুলি কারণ আছে যে শুধু একটি ছন্দ একটি একক মানে একটি শব্দের সূত্র বা একক কোনো কথা বলা যাবে না। এটির অনেকগুলো সূত্র আছে। যেমন কবিতার যেমন একটি সংজ্ঞা দেওয়া যায় না, ছন্দেরও একটা সংজ্ঞা কখনো দেওয়া যায় না। ছন্দের সংজ্ঞা কি আমি পরবর্তী কোনো এক সময় আলোচনা করব। তো এই যে এটিও একটি যে এই যে মাঝে, মাঝে থামা এটি একটি ছন্দের মতো যে কবিতার ক্ষেত্রে যেহেতু মানে কথা উঠেছে যে প্রত্যেকটি বস্তুর মানে চলার গতির ছন্দ আছে। তো কবিতারও ক্ষেত্রে ছন্দ আছে। মানে আরো যত আছে আপনি কি মনে করেন যে, যে আমরা যে গদ্য, প্রবন্ধ, উপন্যাস এই যে এইগুলো যে আমরা লেখি বা এগুলোর মধ্যে কি ছন্দ নেই? না এগুলোর মধ্যেও ছন্দ আছে। তবে প্রত্যেকটি বস্তুর ছন্দ ব্যতিক্রম। যেমন সূর্যের মানে সূর্যের বা সূর্য চন্দ্রের ছন্দ যেমন ব্যতিক্রম, মানবদেহের হৃৎপিণ্ডের ছন্দ যেমন ব্যতিক্রম, ঘড়ির ছন্দ যেমন ব্যতিক্রম, তেমনি কবিতার ছন্দ যেমন ব্যতিক্রম, তেমনি গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলিরও ছন্দ ব্যতিক্রম। এই নিয়মগুলি আমাদেরকে জানতে হবে। এখন যদি আমরা সবটি একইভাবেই ভাবি যে ছন্দ মানেই যে চলবে, চলবে, চলবে আর থামবে না। তাহলে এটি বড় মারাত্মক হয়ে যাবে। ছন্দ আছে, তবে প্রত্যেকটি ছন্দ ভিন্ন রকম। প্রত্যেকটি ছন্দ ব্যতিক্রম। যে যেভাবেই চললে সে সুস্থ থাকবে বা তার যে প্রতিভা প্রকাশ পাবে বা তার যে আপনার বৈশিষ্ট্য উম তিনি যা দিতে চাচ্ছে তা সম্পূর্ণরূপে বুঝি পাবে। এটি হচ্ছে তো যাই হোক আলোচনা করতে, করতে অনেক সময় পেরিয়ে ফেললাম। অনেক দীর্ঘায়িত হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে। তো আজকে এই কবিতার ছন্দ নিয়ে আলোচনার ১ম পর্বে আমি এখানেই সমাপ্তি টানছি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই সুস্বাস্থ্য তাদের সকলের সুস্বাস্থ্য, সকলের সুস্বাস্থ্য ভালো থাক এই কামনাই করি মহান সৃষ্টিকর্তার কাছে। আপনারা আমার প্রতি দোয়া করবেন। আমিও যেন সুস্বাস্থ্য থাকতে পারি। আমি যেন এই বিষয় নিয়ে আরো কিছু চর্চা করতে পারি। এটাই আপনাদের সকলের প্রতি আমার কাম্য। এই বলে আজকে আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম।